ওকে। সুপ্রিয় শিক্ষার্থী এবং আইনের ব্যাপারে সাধারণভাবে আগ্রহী দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমি আমার একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার সহকর্মীদের বা সহগবেষকদের সাথে চলমান কিছু গবেষণা করব এবং আমার একটি চলমান বই সম্পর্কেও কয়েকটি লেকচার আমি বিষয়ভিত্তিক লেকচার রিসেন্টলি আপলোড করে যাচ্ছি। তো এরই ধারাবাহিকতায় আসলে আমি আজ অত্যন্ত আনন্দের সাথে আপনাদের কাছে উপস্থাপন করছি আমার সহগবেষক এবং আমার ছাত্র, আমার সরাসরি ছাত্র নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত মেধাবী, প্রখর, ভালো বিতার্কিক এবং ভালো মোটার, খুব ভালো মোটার। সে আন্তর্জাতিক পর্যায়ে মোটো করে এসেছে এবং উম আমরা যারা আইনের শিক্ষকতা করি আমরা বলে থাকি যে, এই সমস্ত স্টুডেন্ট গুলো একটু মুখে চটর-পটর করে তারা কিন্তু মানে ওই পড়াশোনার ডেপথ এ একটু কম থাকে। তো জুবাইরের বেলায় এটা আবার ব্যতিক্রম। জুবাইরের মানে মুকু চালু আল্লাহর রহমতে, ভালো বিতার্কিক, ভালো মোটার এবং অত্যন্ত ভালো মানের গবেষক সে। অত্যন্ত ভালো ছাত্র। খুব ভালো রেজাল্ট শিক্ষকতায় ছিল। আমি চলে আসার পরে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে এবং বর্তমানে খুব একজন তরুণ প্রতিশ্রুতিশীল আইনজীবী হিসাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সে অত্যন্ত সাহস এবং দৃঢ়তার সাথে প্র্যাকটিস করে যাচ্ছে জুবায়ের। এবং জুবায়েরের সাথে আমি আসলে এই প্রজেক্টটিতে মানে এই পার্টিকুলার লেখাটিতে যেটা নিয়ে আমরা কাজ করেছি সেটা হচ্ছে আ ভারতের সুপ্রিম কোর্টে যখন রাম জন্মভূমি অথবা বাবরি মসজিদ মামলার রায়টি দেওয়া হলো, আপনারা জানেন এটা গত বছর খুব হইচই হয়েছে। ভারতেও তো হয়েছে এবং ভারতের প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ায় এটার একটা সুবিস্তৃত প্রভাব আছে। সারা বিশ্বেও এটা নিয়ে আলোড়ন হয়েছে। তো সুতরাং আমরা তখন দেখতে চাইছিলাম যে এই ভারতীয় সুপ্রিম কোর্টের রায়টি এই মানে এটির দুটো দিক। একটা হচ্ছে আমরা রাইটার যে মানে মামলার যে সমস্ত ঘটনা এবং সেটার সাথে সংশ্লিষ্ট আইনি যুক্তি তর্কগুলো যেমন আমরা দেখার চেষ্টা করেছি। ঠিক আরেকটি কাজ আমরা করেছি আমি আর জুবায়ের মিলে। অনেক পরিশ্রম হয়েছে আমাদের। জুবায়ের প্রচুর পড়াশোনা করেছে। আম অবর্ণনীয় পরিশ্রম করে আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে যে পিওরলি লিগ্যাল এবং ফ্যাকচুয়াল কোয়েশ্চেন যেটা এই মামলাটিতে ছিল সেটার বাইরেও সামগ্রিকভাবে পাক ভারত উপমহাদেশে এবং ভারতে যে সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয় সহিষ্ণুতা, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় সমতা, বৈষম্যহীনতা এবং সর্বোপরি ধর্মনিরপেক্ষতার যে সাংবিধানিক নীতি, রাজনৈতিক যে আদর্শ সেটির উপর কত বড় আঘাত বা কত বড় প্রভাব এই মামলার রায়টি ফেলতে পারে সুদূর প্রসারী। আমরা দুজন মিলে আসলে রায়টিও যেমন পর্যালোচনা করেছি তেমন রায়টির প্রতিক্রিয়া বা ফলাফল সম্পর্কেও আমরা কাজ করেছি। তো এখানে আজকের আলোচনায় আসলে আমি যেটি করব আমি এবং জুবায়ের মিলে সেটা হচ্ছে আমরা খুব সযতনেই এটা একটু মানে পারপাসফুলি আমি বলবো। আমরা দুজন ওই আইনের যে প্রতিক্রিয়া ধর্মনিরপেক্ষতার অংশটি যেটি এবং ভারতের রাজনীতি, সংবিধান এবং সাংবিধানিক সমতার অধিকারের উপর আইনের যে এই বাবরি মসজিদ মামলার রায়টির যে ফলাফল বা প্রতিক্রিয়া সেটি সম্পর্কে সম্ভবত আমরা খুব বেশি কথা বলবো না। যদিও বা ওটি আমাদের রিসার্চ পেপারের একটা অর্ধেক অংশ বলা যেতে পারে। সেটি সম্পর্কে আমরা কথা বেশি বলবো না কারণ দুটো কারণে। একটা কারণ হচ্ছে ইতিমধ্যে আসলে আমার আরো একজন গবেষক জাহিদুল ইসলামের সাথে আমি এই ধর্মনিরপেক্ষতা নীতিটির সাংবিধানিক প্রকাশ এবং এটির বিচারিক অনুধাবন এই যে ভারতে, পাকিস্তানে, নেপালে, বাংলাদেশে, শ্রীলঙ্কায় কিভাবে হয়েছে তার একটি তুলনামূলক আলোচনা করে আমরা একটা গবেষণা কর্ম প্রস্তুত করে সেটা এক জায়গায় সাবমিট করেছি এবং সেটার উপর আমি গত কয়েকদিন আগে আমার চ্যানেলে সেটা সম্পর্কে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদেরকে জানাবার জন্য সে একটা আলাপচারিতা আমি জাহেদের সাথে করেছিলাম। সুতরাং ওই জায়গা থেকে পিক আপ করলে আমি মনে করি যে আজ আমি এবং জুবায়ের আমরা যদিও বা ভারতীয় ধর্মনিরপেক্ষতা নিয়ে কাজ করেছি, ওখানে আমরা লিখেছি এটা সম্পর্কে। কিন্তু যেহেতু ওই ধর্মনিরপেক্ষতার আলোচনাটা আমরা আগের একটি লেকচার বা আলাপচারিতায় সেরে ফেলেছি, আমরা ভাবলাম যে না, এবার আমরা শুধু বাবরি মসজিদ মামলার রায়টির এই ফ্যাকচুয়াল এবং লিগ্যাল অ্যাসপেক্টটাকে থেকে মূল্যায়ন করে আমরা দেখতে চাইবো আসলে কতটুকু ন্যায় বিচার হলো এবং কতটুকু আইনের নির্মোহ প্রয়োগ ভারতীয় সুপ্রিম কোর্ট করতে পারলো। আমরা সেই অংশটা আজকে দেখার চেষ্টা করবো। অবশ্যই শেষের দিকে আমরা একটু করে বলবো যে ভারতীয় বাবরি মসজিদ মামলার রায়টি আসলে ভারতীয় ধর্মনিরপেক্ষতা নীতির উপরে কিছুটা প্রভাব তো অবশ্যই ফেলে। সে সম্পর্কেও আমরা একটু অল্প করে আলোকপাত করবো, বিস্তৃত আলাপ করবো না। আমরা মূলত আজকে ফ্যাক্ট এবং ল অফ দ্য কেস ওটাতেই থাকবো। সুতরাং আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আমি আসলে স্বাগত জানাবার একবারেই আমি জুবায়েরকে ফ্লোর দিয়ে দেব। জুবায়েরকে ইন্ট্রোডিউস করেছি আমি অলরেডি। জুবায়েরকে আমি
যেটার জন্য আহ্বান করব সেটা হচ্ছে জুবায়ের যদি আমাদেরকে একটু করে সেই বাবরি মসজিদ বিতর্ক বা এটার দখল বেদখল বা ভাঙা গড়ার যে ইতিহাস সেটা সম্পর্কে যদি একটু আলোকপাত করে জুবায়ের সে কাজটি শেষ করার পরে আমরা আস্তে আস্তে মামলার বিচার্য বিষয় সহ অন্যান্য বিষয়ের দিকে ধাবিত হব। জুবায়ের, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। স্যার আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর এই কাজটা আপনার সাথে করতে পেরে আমি ভীষণ ভীষণ আনন্দিত। এবং যেটা হয়েছে যে এতদিন একাডেমিক লেখালেখি বা গবেষণাগুলো নেচার ছিল অনেক বেশি একাডেমিক, আর এই পার্টিকুলার কাজটা করতে গিয়ে আমার যে লয়ারলি এক্সপেরিয়েন্স সেটা কিন্তু খুব কাজে দিয়েছে। এবং আমি মনে করি যে এই যেই প্রতিনিয়ত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে গিয়ে অ্যাজ লয়ার যে অভিজ্ঞতা অর্জন করছি, এই কাজটা সেই অভিজ্ঞতাকে অনেক বেশি শানিত করেছে। এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ স্যার। আমি যেটা করব স্যার, বাবরি মসজিদের ফ্যাক্টসটাকে যাতে করে আগ্রহী যারা রয়েছেন দর্শক এবং শ্রোতা যারা, তারা যাতে করে ইয়ার বাই ইয়ার এটাকে বুঝতে পারেন কিভাবে বাবরি মসজিদ থেকে বা বাবরি মসজিদের দখল থেকে একটু একটু করে মুসলিমরা বা বাবরি মসজিদকে যারা ওন করতো তারা সেখান থেকে সরে আসলো, এই বিষয়টা যাতে করে তারা ধরতে পারে। তারপরে এই মামলাটা যখন এলাহাবাদ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেল, সেখানে যে ইস্যুস গুলো ফ্রেম হয়েছিল সেই বিষয়ে আমি একেবারে মোটা দাগে সেই ইস্যুগুলো উল্লেখ করে দিয়ে স্যার আপনার কাছে আবার আসবো। মূলত বাবরি মসজিদটা একটা মুসলিম স্থাপত্যের বিষয়, যেটা অযোধ্যায় 1528-এর দিকে সম্রাট বাবরের সেনাপ্রধান জেনারেল বাকি উনি স্থাপন করেছিলেন সম্রাট বাবরের নির্দেশনায়। পরবর্তীতে সম্রাট বাবরের নামেই মসজিদটাকে নামকরণ করা হয় বাবরি মসজিদ। এবং বাবরি মসজিদটা স্থাপিত হওয়ার পরে সেখানে নিয়মিত মুসলিমদের প্রার্থনা চলতো, কোনো ধরনের কনফিউশন ছিল না। বাট দেখা গিয়েছে যে কয়েক দশক পরে যারা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছেন তারা সেখানে একটা ফেইথ বা বিশ্বাস থেকে তারা বক্তব্য দেওয়া শুরু করলেন যে অযোধ্যায় রামের জন্মস্থান রয়েছে। বিশেষত বাবরি মসজিদের ঠিক অপোজিটেই একটা রাসই মন্দির ছিল এবং তারা ধারণা করত যে এটাই রামের জন্মস্থান। যদিও হিন্দু স্ক্রিপচার বা আর্কিওলজিক্যাল বিশ্লেষণ পর্যালোচনা করলে দেখা যায় যে রামের জন্মস্থান অযোধ্যায় কিনা এই ব্যাপারটা নিশ্চিত নয়, আর রামের জন্মস্থান বাবরি মসজিদের মধ্যে কিনা সেই ব্যাপারটা তো আরো বেশি প্রশ্ন সাপেক্ষ এবং যেটা প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়নি। এনিওয়ে, সর্বপ্রথম ডিসপিউট তৈরি হয় 1800। জুবায়ের, আমি এই জায়গায় একটু করে 30 সেকেন্ডে সেরে দেবো। আমার মনে হয় ওখানে আমরা একটু ক্লিয়ার করি, এই ভারতীয় সুপ্রিম কোর্ট সহ অন্যান্য জায়গায় এমনকি মুসলিম পার্টিরাও এটা একটা ইস্যু যখন ছিল, এটা আমরা ইস্যু ভিত্তিক আলোচনায় বলবো, বাবরের রামের জন্মস্থান অযোধ্যা কিনা সেটা নিয়ে তারা বলেছে অযোধ্যা। ঠিক অযোধ্যার কোন স্থানে সেটা সম্পর্কে কোনো স্পেসিফিকেশন নেই, যদিও আমরা এখন নেপালের মানুষের কাছ থেকে শুনছি যে এটা অযোধ্যায় নয়, এটা অন্য কোথাও। কিন্তু অ্যাটলিস্ট ফর দ্য পারপাস অফ বাবরি মসজিদ কেস, বাবরি মসজিদ মামলার ক্ষেত্রে আমরা দেখেছি এলাহাবাদ হাইকোর্ট বলি বা ভারতীয় সুপ্রিম কোর্ট বলি, সব পার্টিরাই এটা আর বলছেন না যে এটা অযোধ্যা, মানে তাদের যে মিথ বা বিশ্বাস সেটা অযোধ্যা, অযোধ্যায় নয় সেটা তারা মিতে বলছে না, মিতে অযোধ্যা বলছে, কিন্তু মিতে ওটা বলা যাচ্ছে না যে ঠিক এটা বাবরি মসজিদের জায়গায় কিনা, ওটা আর বলা যাচ্ছে না। ইয়েস। আচ্ছা, তো এরপরে যারা হিন্দু অনুসারী রয়েছেন তারা বিশ্বাস করতে শুরু করলেন যে সীতা রাসই যে মন্দির সেটাই রামের জন্মস্থান। এবং পরবর্তীতে একটা মজার বিষয় হচ্ছে যে অযোধ্যা এই 1528 থেকে শুরু করে 1855 সাল পর্যন্ত অযোধ্যা কিন্তু তখন মুসলিম শাসনের অধিভুক্ত ছিল। বিশেষ করে আমি বলবো যে সর্বশেষ যিনি নবাব ছিলেন অযোধ্যা, তিনি হচ্ছেন ওয়াজেদ আলী শাহ। তিনি 1855 সালে মৃত্যুবরণ করেন এবং তারপরে অযোধ্যা ব্রিটিশ রাজের দখলে শাসনে চলে আসে
এবং এইখান থেকে অ্যাকচুয়ালি মুসলিম এবং হিন্দু কমিউনিটিস এদের মধ্যে কিন্তু একেবারে সম্মুখ যে বিতর্ক বা দ্বন্দ্ব এইটা শুরু হয়ে যায়। এই লড়াইটা ওই জায়গা থেকেই, লড়াইটা ওই জায়গা থেকে। হিস্ট্রিক্যাল টাইমলাইন হচ্ছে যখনই অযোধ্যায় মুসলিম শাসনটি সমাপ্ত হয়েছে, আমরা জানি যে পাক ভারত উপমহাদেশে 1757 থেকে ওরা যাত্রা করেছে, কিন্তু অযোধ্যায় পার্টিকুলারলি নবাব ওয়াজিদ আলী খানকে ক্ষমতা থেকে সরিয়ে ব্রিটিশরা ক্ষমতা নিচ্ছে 1855 থেকে, সেই 1856 থেকেই শুরু আসলে বিরোধটা। এক্স্যাক্টলি। এবং মজার বিষয় হচ্ছে যে এই ভদ্রলোকের মৃত্যুবরণ করা এবং ব্রিটিশ রাজের অত্র এলাকা দখল বা শাসনের মধ্যে নিয়ে আসার পরবর্তী যে সাল 1855 থেকে 1856, এই এক বছরেই কিন্তু আমরা দেখতে পাই যে বাবরি মসজিদের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের প্রায় 17 থেকে 21 ফুটের মতো যেই জায়গা, সেটা কিন্তু একেবারে জবরদখল করা হয় রীতিমতো। এবং জবরদখল করার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে 1856 এবং 57-তে এইটাকে কেন্দ্র করে কিন্তু সিরিজ অফ কমিউনাল ক্লাশেস এদের মধ্যে চলতে থাকে। এবং 1858 সালে যে জিনিসটা হয়, এই ক্লাস যাতে করে ভয়ঙ্কর মাত্রা অতিক্রম না করে, তখন একটা পার্টিশন তৈরি করে দেয় ব্রিটিশ গভর্নমেন্ট। এবং এই পার্টিশনে তোমাকে আবার একটু করি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, আমি দর্শক শ্রোতাদের জন্য মনে রাখার জন্য বলছি। আমি দর্শকদেরকে বলবো এটা একটা খুব সিগনিফিক্যান্ট ইস্যু, যে ব্রিটিশ গভর্নমেন্ট হঠাৎ করে 1855 সালে ওয়াজেদ আলী খান সাহেব চলে যাওয়ার পর রাস্তার ওপার থেকে সীতারুজী মন্দিরের দাবিটা উঠে এসে বাবরি মসজিদের উঠোনে উঠে আসলো। একটা রামচবুর্ত করা হলো 17 x 21 ফুট স্কোয়ারের। তারপর সেটার প্রেক্ষাপটে এই ব্রিটিশ গভর্নমেন্ট 2 ভাগ করে একটা দেওয়াল দিল। আমরা সেই 2020 সালে 19 সালে 20 সালে এসে দেখবো ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ের ক্ষেত্রে এই দেওয়ালটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ জুবাইর, কন্টিনিউ। এবং মাঝখানে আমরা বেশ কয়েকটা ফ্যাক্টসও দেখবো যে এই দেয়ালটা আস্তে আস্তে কি করে দেখা গিয়েছে যে আউটার স্পেসের পজিশন এবং রিচুয়াল প্র্যাকটিসেস গুলো ঠিক থেকেছে, বাট এই দেয়ালের ইনসাইডের যে প্র্যাকটিসটা সেটা কিন্তু দেখা যায় জাজমেন্টের বহুত আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছিল। এক্স্যাক্টলি। তো যেটা হয়েছে যে 1861 এর সর্বপ্রথম তারা একটা স্থাপনা তৈরি করে। এই স্থাপনাটা তৈরি করে কিন্তু আমি স্যারের সাথে কানেক্ট করেই বলছি যে যখন দেয়ালটা স্থাপন করা হলো, আউটার যে স্পেসটা সেটা কিন্তু ইন্ডিকেট করলো হিন্দু কমিউনিটির জন্য, এবং ইনসাইড যেই স্পেসটা সেটা কিন্তু মুসলিমদের জন্য রিজার্ভ করে রাখা হলো, এবং যাতে করে দুই পক্ষের মধ্যে কোনো ঝামেলা না হয় সেজন্য দেয়ালটা দেয়া হলো। এই 1861 সালে সর্বপ্রথম তারা ইনসাইড দ্য ওয়াল, অর্থাৎ বাবরি মসজিদের আঙ্গিনার মধ্যে তারা একটা স্থাপনা তৈরি করে। এই স্থাপনাটাকে যখন করা হয় তখন মুসলিম কমিউনিটি যারা রয়েছেন তারা লোকাল কোর্টে মামলা করেন, এবং পরিপ্রেক্ষিতে ব্রিটিশ গভর্নমেন্ট সেই স্থাপনাটাকে উচ্ছেদ করেছিল। ইনক্রিমেন্টাল প্রসেসটা খেয়াল করো, সীতারসী মন্দিরটা রাস্তার ওপারে, সেটা নবাব ওয়াজিদ আলী খানের মৃত্যুর পরে উঠে আসলো বাবরি মসজিদের উঠোনে, তারপরে পড়লো একটা দেওয়াল, এবং তারপর শুরু হলো দেওয়াল টপকে ভিতরে গিয়ে মূর্তি বসিয়ে দেওয়া। হ্যাঁ, এটা আস্তে আস্তে ইনক্রিমেন্টালি ভেতরের দিকে চলে আসছে দাবিগুলো। প্লিজ কন্টিনিউ। এই যে ভিতরে আসার চেষ্টা, সেখানে একটা স্থাপনা তৈরি করা, আদালতের মাধ্যমে সেই স্থাপনাকে গুড়িয়ে দেওয়া, এতেই কিন্তু তারা থেমে থাকেনি। পরবর্তীতে দেখা যায় যে তাদের এই যে ধারা এটা অব্যাহত তারা রেখেছে, এবং 1866 সালে তারা আবার একটা প্রচেষ্টা সেখানে নেয়। এবার কোন স্থাপনা না, সরাসরি সেই ইনসাইড এরিয়ার মধ্যে তারা একটা আইডল স্থাপন করার জন্য, একেবারে মিম্বরের উপর একেবারে। এবং পরবর্তীতে দেখা গেছে 1868, 1870 এবং 1873 এই 3টা সালে তারা বিভিন্ন ধরনের এই চেষ্টাগুলো অব্যাহত রেখেছে। কখনো হয়তো সেখানে পূজা অর্চনা করার চেষ্টা, কখনো সেখানে মূর্তি স্থাপনার চেষ্টা, কখনো দেয়ালটাকে সরিয়ে সেখানে ভিতরে প্রবেশ করার চেষ্টা, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে মুসলিম কমিউনিটি এটাকে প্রতিহত করার চেষ্টা করেছে। এবং এই 3টা পার্টিকুলার ইয়ারে তাদের মধ্যে কিন্তু কমিউনাল যে রায়ট সেটা কিন্তু হয়েছে। এবং 1877 সালে সর্বপ্রথম তারা দেয়াল টপকে বাবরি মসজিদ যে ইনসাইড এরিয়া তার মধ্যে তারা 2টা স্পট তৈরি করে, বা 2টা হিন্দু স্থাপনা তারা সেখানে তৈরি করে। সুতরাং আনুষ্ঠানিকভাবে কিন্তু 1877 সালে তারা বাবরি মস্কের আঙিনার মধ্যে প্রবেশ করলো, এবং এই স্থাপনা কিন্তু আদালতের মাধ্যমে গুড়িয়েও দেওয়া হলো না,
বা এটাকে প্রিভেন্ট করা হলো না, যেটা করা হলো। জুবাইর এই জায়গায় আবার একটু শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে, তুমি তো আইনের মানুষ, আমরা জানি যে মানে এটা ওই আমাদের অ্যাডভার্স পজিশনের একটা কনসেপ্ট হচ্ছে, আমাদের লয়াররা বলে থাকেন কোনো কিছু যদি তুমি কোর্টের কাছে নিয়ে যাও আগে দখল করে তারপর যাও, কারণ তুমি যখন কোর্টের কাছে যাবা তখন তুমি একটা স্ট্যাটাস কো পাবা, যে যেভাবে আছে সে সেভাবে থাকে। সুতরাং তুমি যদি প্রথমে একটা উঠোনে আনতে পারো জিনিসটা, সেখানে একটা স্ট্যাটাস কো পাবা, পরে যদি আবার একটা দেওয়াল দিয়ে যেতে পারো তখন একটা স্ট্যাটাস কো পাবা, পরে যদি আবার ভিতরে ঢুকে দুইটা মানে ধর্মীয় উপাদান যদি সেখানে বসিয়ে দিতে পারো সেটার উপরেও একটা স্ট্যাটাস কো পাবা। সুতরাং এই স্ট্যাটাস কো করে যেতে যেতে আমরা যখন দেখবো 1992 আসতেছে, তখন পর্যন্ত এটা ভেঙে দেওয়ার পরও যখন একটা মামলা হলো, আমি এটা ডক্টর ফারুকি ওনার নাম, সরি আমি নামটা পুরো আসছে না মাথায়, আমার রিসার্চে আছে, সে উনি যখন ভেঙে দেওয়ার পরে জমিটা উদ্ধার করতে গেলেন তখনও বলা হলো যে যে অবস্থায় আছে সেভাবে তাকে স্ট্যাটাস কো। সুতরাং এই স্ট্যাটাস কো করতে করতে কিন্তু পরবর্তীতে এক সময় 2020 সালে আমরা এসে দেখবো 1992তেই মসজিদটা নাই হয়ে গেছে, আসলে 2020 এসে এটা কাগজে কলমে নাই হয়ে গেছে, ওই স্ট্যাটাস কো ধাক্কা চলছে। স্যার আপনি যেই স্ট্র্যাটেজিক সাইকোলজির কথা বললেন, সেই স্ট্র্যাটেজিক সাইকোলজি কিন্তু দেখবার জন্য আমাদেরকে 1992 সাল পর্যন্ত আসতে হয়নি। এই 1877 সালে তারা যখন ওই দুইটা স্থাপন করে, 1885 সালেই কিন্তু তারা সেটাকে ক্লেম করে বসে, একেবারে লিগ্যাল এনটাইটেলমেন্ট অফ দ্য প্রপার্টি তারা ক্লেম করে বসে, যেই আপনি অ্যাডভার্স পজিশনের কথা বললেন। এনিওয়ে আদালত কিন্তু তাদের সেই ক্লেমটাকে ডিসমিস করে দেয়। আদালত প্রাথমিকভাবে তখন ব্রিটিশ গভর্নমেন্ট যে লোকাল ডিস্ট্রিক্ট কোর্ট ছিল সেখানে তাদের ক্লেমটা যদিও ধোপি টিকিনি, কিন্তু সেইটাকে স্টাবলিশ করবার জন্য পরবর্তীতে কন্টিনিউয়াসলি 1930-এর দশকে আমরা দেখতে পাই যখন ব্রিটিশদের ওখানেও একটা ইস্যু একটু তো আবারও আমি তোমাকে ইন্টারাপ্ট করছি বেশি, বাট আমার মনে হয় এটা ইন্টারেক্টিভ হচ্ছে এর মাধ্যমে। সেটা হচ্ছে এই যে 1855 থেকে 1877 পর্যন্ত বিভিন্ন সময়ে এরকম একটা জিনিসের উপর স্ট্যাটাস কো, এবং এটা সবসময় এমন না যে মুসলমান সম্প্রদায় সবসময় সব স্ট্যাটাস কো মেনে নিতে হয়েছে বা তাদের বিপক্ষে সব স্ট্যাটাস কো গেছে। এমন কয়েকটা মামলাও আছে যেখানে হিন্দু সম্প্রদায়ের দাবিকে কোর্ট রিজেক্ট করেছে, গভর্নমেন্ট রিজেক্ট করেছে, এমনকি এই ভাঙচুর করার মামলায় এমনও হয়েছে যে ভাঙচুর করার পর সংস্কার করে হিন্দু সম্প্রদায়ের যারা অতিরিক্ত বাড়াবাড়ি করছিলেন তাদেরকে ক্ষতিপূরণও দিতে বাধ্য করেছে, এরকমও বিষয় আছে। সুতরাং অ্যাডভার্স পজিশনের বেলায় এটা একটা, আমরা সবাই আইনের শিক্ষার্থীরা জানি যে আমি ডিসপিউট করছি কিনা এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, আমি যদি ডিসপিউট না করি তাহলে আমি মেনে নিচ্ছি। সুতরাং এটা উপাদান দেখা যাচ্ছে, ঐতিহাসিক উপাদানে দেখা যাচ্ছে মুসলমানরা দুর্বল হচ্ছে, বাট তারা ডিসপিউট করে যাচ্ছে এবং সময়ে সময়ে তারা কিন্তু জিতেও যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা এটা খুব দুঃখজনক যে আমরা পরবর্তীতে দেখবো 2020-এর রায়ে, হ্যাঁ, ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে এই যে সময়ে সময়ে মুসলমান সম্প্রদায় এটাকে ডিসপিউট করছে এবং মাঝে মাঝে কিছু লিগ্যাল উইনও তাদের আছে। হ্যাঁ, এই জিনিসটা কোর্ট কাউন্টই করলো না, কোর্ট বললো যে না, দ্যাট ইজ রেসিস্ট। সো এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। ওকে, সামনে যাচ্ছি। এবং মজার বিষয় হচ্ছে কিন্তু আমাদের আই মিন মুসলমান সম্প্রদায়, অযোধ্যা তৎকালীন মুসলমান সম্প্রদায় কিন্তু দুই ভাবেই এটাকে প্রোটেস্ট করেছে। আমরা যখন সিরিজ অফ রায়টস এর কথাগুলো দেখেছি, তার মানে বোঝাই যাচ্ছে যে এইখানে তারা সেটাকে ওয়েভ করে দেয়নি, এরপর তারা লিটিগেশনেও গিয়েছে। সো বোথ ওয়ে কিন্তু একেবারে মানে হিস্টোরিক্যাল এভিডেন্স থেকেই জিনিসটা প্রমাণিত হয়ে যায় যে ওটা কখনো আনইন্টারাপ্টেড ছিল না। জুবাইর তোমাকে বারবার ইন্টারাপ্ট করে, আমি জানি না আমি তোমাকে ডিসলস করে দিচ্ছি কিনা, কিন্তু আমার মনে হয় আমি একটু এটাতে রাখি। সেটা হচ্ছে যে এই আমি এবং জুবাইর যে ফ্যাক্ট গুলো এখন বলছি এটা দর্শকের সুবিধার্থে বলে রাখা দরকার। আসলে প্রত্যেকটি মামলায় কিন্তু পক্ষের এবং বিপক্ষের ভিন্ন ভিন্ন ফ্যাক্ট থাকে। তো আমরা যে ফ্যাক্টটা বলছি, আমাদের পাঠকরা বা দর্শকরা মনে করতে পারেন আমরা কি মুসলমানদের ফ্যাক্টটা বলছি, তাহলে না, আমরা দুজন আসলে যে ফ্যাক্টটা বলছি সেটা হচ্ছে এগুলো সব এডমিটেড ফ্যাক্ট ইন দ্য জাজমেন্ট। এটা একটু ক্লিয়ার করা দরকার, কারণ আমরা রিসার্চার, আমরা কোনো পক্ষের হয়ে ফ্যাক্ট দিতে আসিনি। আমরা ওই ফ্যাক্ট গুলো যেগুলো এখন আমি আর জুবাইর বলছি, প্রত্যেকটা ফ্যাক্ট কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে স্বীকৃত। সুতরাং আমরা বিতর্কিত যেগুলো দ্য ফ্যাক্টস দ্যাট আর ডিসপিউট বাই দ্য বোথ পার্টিজ, আমরা ওগুলো বলছি না, আমরা স্বীকৃত অ্যাডমিটেড ফ্যাক্ট গুলো দিয়ে বোঝাবার চেষ্টা করছি আসলে কি হয়েছে। প্লিজ। এক্স্যাক্টলি। তো যেটা হয়েছিল যে আমরা 1985 পর্যন্ত আমরা দেখেছিলাম, যদি 1985 পর্যন্ত সরি 1885 পর্যন্ত যদি একটু সামারি করি, আমরা প্রথমে দেখেছিলাম যে বাবরি মসজিদ স্থাপিত হলো, তার অপোজিটে ছিল একটা হিন্দু মন্দির, তারপর তারা দাবি করতে শুরু করলো ওটা রামের জন্মস্থান,
তারপরে তারা ক্লেম করতে শুরু করলো যে মসজিদের মধ্যেই রাম রামের জন্মস্থান হবে। তার পরিপ্রেক্ষিতে তারা মসজিদকে রাম জন্মস্থান হিসেবে ক্লেম করতে চাইলো, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে একটা ডিস্টিংশন লাইন তৈরি হলো। আমরা দেখতে পেলাম যে সেই ডিস্টিংশন লাইন বারবার এনক্রোচমেন্ট করার চেষ্টা হলো। বাট এতক্ষণ পর্যন্ত 1885 পর্যন্ত যতটুকু হয়েছে সেটা হচ্ছে যে হিন্দু টেম্পল স্থাপন বা বাউন্ডারি সংকোচনের মাধ্যমে তাদের টেম্পল রিলেটেড এরিয়াকে বর্ধিতকরণের একটা প্রয়াস এর মধ্যে ছিল। বাট 1930-এর দশকটা কিন্তু এই পার্টিকুলার প্র্যাকটিসটাকে তারা আরো বেশি অতিক্রম করে এবং ডেটোরিয়েট করে। কেননা সর্বপ্রথম ফিজিক্যাল অ্যাটাকটা বাবরি মসজিদের উপরে যেটা হয় সেটা হচ্ছে 1934-এ, এবং ওই বছরই তারা সর্বপ্রথম বাবরি মসজিদের কোনো একটা পার্টিকুলার ডোম তারা ধ্বংসপ্রাপ্ত করে। এখানেও একটা হিস্ট্রিক্যাল টাইমলাইন আছে যে 1855 সাল থেকে যখন ওয়াজিদ আলী খানের শাসন অবসানের সাথে এটা যখন মানে মিলে, ঠিক একইভাবে 1934-এর সময়টাও মনে রাখতে হবে আমাদেরকে। তখন কিন্তু পাক ভারত উপমহাদেশে এই ব্রিটিশরা চলে যাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে এবং এখানে দ্বিজাতি তত্ত্বের লড়াই তখন শুরু হয়ে গেছে, এবং ব্রিটিশরা আর কয়েক বছরের ভিতরে ওই সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়ে গেছে। ব্রিটিশরা যে খুব শিগগির ভারত ছেড়ে চলে যাবে এটা পরিষ্কার। সুতরাং ওই প্রেক্ষাপটে আক্রমণটা হচ্ছে, এই প্রেক্ষাপটটাও ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। এবং তাই ধারাবাহিকতায় দেখা গিয়েছে যে 1940-এর দশকে এটা মারাত্মক রকম সিচুয়েশন সেন্ড করে। বিশেষ করে 1949 সালে তারা দেখা গিয়েছে মসজিদের মধ্যেই, মসজিদের ইনার কমপ্লেক্সের মধ্যেই, যেটা ডিস্টিংশন লাইনের ইনসাইড পোর্শন, যেটা মুসলিম কমিউনিটির জন্য রিজার্ভ, সেখানে তারা সেভারেল অগ্নি ফায়ার পিটস স্থাপন করে এবং সেখানে রীতিমতো তাদের যে ধর্মীয় রিচুয়ালস গুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো চর্চা করতে শুরু করে। এবং এটার মূল উদ্দেশ্য ছিল একটা পার্টিকুলার টার্গেট কেন্দ্র করে, সেটা হচ্ছে যে যাতে করে মুসলিম কমিউনিটি স্বেচ্ছায় উক্ত প্লেসটাকে পরিত্যাগ করে চলে যায়। এনিওয়ে, মুসলিম কমিউনিটি তখন ধৈর্যের পরীক্ষা দিয়ে গিয়েছে এবং সর্বশেষ হিস্ট্রিক্যালি যেটা দেখা যায় যে বাবরি মসজিদে 1949 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত সেখানে প্রাত্যহিক জুমার নামাজটা হতো। বাট সিচুয়েশন যখন ওয়ার্সেন করে, এই 16ই ডিসেম্বর 1949 সালের পর থেকে আর জুমার নামাজ হয়নি, তবে অন্যান্য যে নামাজগুলো রয়েছে সেইগুলো তারা সেখানে রীতিমতো পড়তো। 1949 সালের 22শে ডিসেম্বর আর একটা ভয়াবহ রায়ট এই কমিউনিটির মধ্যে তৈরি হয়, এবং সেই রায়টটা একটা পার্টিকুলার কনসিকুয়েন্স তৈরি করে। সেটা হচ্ছে বাবরি মসজিদের যে সেন্ট্রাল ডোম, তার ঠিক নিচে তারা একটা মূর্তি স্থাপন করে। সো দেখা গিয়েছে যে প্রিভিয়াস ইয়ার্স গুলোতে বাবরি মসজিদকে তারা আক্রান্ত করেছে, এই সর্বপ্রথম তারা ইনসাইড দ্য মস্ক তারা সেখানে কিন্তু প্রবেশ করলো, এবং আলটিমেটলি দেখা গেল যে যখন মূর্তিটা স্থাপন করলো তখন মুসলিম কমিউনিটির সেখানে কিন্তু নামাজ পড়াটা ডিফিকাল্ট হয়ে গেল, এবং স্বাভাবিকভাবে যখন তাদের ভার্চুয়ালি বলতে গেলে 1949 এর ওই 22শে ডিসেম্বরই হচ্ছে লাস্ট টাইম মুসলিম তারা ওখানে অ্যাক্সেস পেয়েছে। তারপর থেকে এটা কমপ্লিটলি শেষ। কিন্তু এর ভিতরে জুবাইর, তোমার ফ্যাক্টের ভিতরে আরেকটা জিনিস আমরা একটু অ্যাড করে নিই, এটাও মানে মামলার জন্য প্রাসঙ্গিক। সেটা হচ্ছে দেওয়ালটা যেমন একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, আরেকটা ঘটনা ইস্যু হয়েছে 77 সালে। সেটা হচ্ছে এই দেওয়াল থাকা অবস্থায় ব্রিটিশ গভর্নমেন্ট তো দুই পক্ষকে দেওয়াল দিয়েছে শান্তির জন্য, আমরা জানি, দুই পক্ষকে আলাদা রাখার জন্য। কিন্তু ইন দ্য মিন টাইম দেওয়াল দেওয়ার পরে ওই যেটা রামচবুর্ত উঠোনে দেওয়ালের বাইরে, সেখানে প্রবেশের জন্য মসজিদের একটা দেওয়াল দিয়ে সাউথ গেট বলা হয়, ওটা দিয়ে একটা গেট করে দেওয়া হয়েছিল হিন্দু সম্প্রদায় যেন আসতে পারে। এই দুটো ইস্যু, একটা হচ্ছে দেওয়াল দেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে একটা গেট খোলার অনুমতি দেওয়া হয়েছে। এই দুটো ইস্যু বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে পরবর্তীতে 2020-এ ভারতীয় সুপ্রিম কোর্ট যখন বলছে যে না, এখানে হিন্দু সম্প্রদায়ের পজিশন ছিল, কারণ তাদের দেওয়াল দিয়ে আলাদা করা ছিল, তাদেরকে এদিকে যাতায়াতের জন্য রাস্তা দেওয়া হয়েছে। মানে এভাবে এই জিনিসটা, মানে এই দুটো ইস্যু মেজর দেখেছি আমি পুরো জাজমেন্টে। এই দুটো ইস্যুর উপর খুব রিলাই করেছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, যে এখানে তারা বলতে চাচ্ছে দখলটা হিন্দু সম্প্রদায়েরই ছিল, মুসলিম সম্প্রদায়ের সেভাবে ছিল না। প্লিজ কন্টিনিউ জুবাইর। আর আরেকটা পলিটিক্যাল সাইকোলজি এখানে আমি একটু উল্লেখ করতে চাই, ফ্যাক্টসের সাথে এই বিষয়টা খুবই কানেক্টেড। সেটা হচ্ছে যে আমরা প্রিভিয়াসলি দেখেছি বাবরি মসজিদ ইস্যু করে হিন্দু এবং মুসলিম কমিউনিটি যখন কোন একটা পার্টিকুলার রায়টের দিকে গিয়েছে, তখন ব্রিটিশ গভর্নমেন্ট
বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, কখনো স্থাপনা গুড়িয়ে দিয়ে, কখনো দেয়াল তুলে দিয়ে, কখনো 144 ইস্যু করে, কখনো অবৈধ স্থাপনা বা মালিক বা সত্ত্ব দাবি যখন করেছে সেটাকে নস্যাৎ করে। হ্যাঁ, কিন্তু 1947 এর পর, আফটার ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, আমরা কিন্তু দেখতে পাই ফ্রম দ্য ফ্যাক্টস, ওই পার্টিকুলার যেই পিস কিপিং স্টেপস গুলো যেগুলো রাষ্ট্র নিয়ে থাকে, সেটা নেচারটাও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। বিশেষ করে আমি উল্লেখ করবো 1949 সালের 22 ডিসেম্বরের একটা ঘটনা। সর্বপ্রথম ইন্ডিয়ান গভর্নমেন্ট বাবরি মসজিদের যে ইনার পোর্শন, যেটা কিনা সংরক্ষিত ছিল ফর দ্য প্রেয়ার্স অফ মুসলিম কমিউনিটি, সেটাকে কিন্তু অ্যাটাচ করে। ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এই জিনিসটা কখনো অ্যাটাচ করেনি। এই জিনিসটা তারা অ্যাটাচ করে, আলটিমেটলি সেখানে মুসলিম কমিউনিটিস একেবারে সরাসরি তাদের ধর্মীয় আচার আচরণ পালন করার ক্ষেত্রে প্রিভেন্টেড হয়। সুতরাং ওই যে 1949 ডিসেম্বর মাসের সর্বশেষ জুমা হয়েছে, এরপর আর নামাজ পড়া যায়নি, এটা কিন্তু মুসলমানদের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে হয়নি, রাদার দে ওয়্যার প্রিভেন্টেড। এখানেও একটা ফ্যাক্টর আছে। দেখো, একটা হচ্ছে ওয়াজিদ আলী খানের বিদায়, আর একটা হচ্ছে ব্রিটিশদের বিদায়, আর 1949 হচ্ছে 47-এর পরে, মানে হচ্ছে পূর্ণাঙ্গ মাত্রায় ভারতীয় কংগ্রেস পার্টির ক্ষমতা নেওয়া, এবং প্রকৃত অর্থে প্রায় 5 থেকে 700 বছর পরে হিন্দু সম্প্রদায় ভারতের ক্ষমতায় আসীন হওয়া। এটা আমি এভাবে বলতে চাই না, এভাবে বলাটা মানে হয়তো অনেকটা সাম্প্রদায়িক শোনাতে পারে, এটার জন্য আমি কারো অনুভূতিতে আঘাত করলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এগুলো একটু সাইকোলজিক্যাল ফ্যাক্ট। কারণ শেষ পর্যন্ত এই মামলাটা কিন্তু একটা দুটি সম্প্রদায়ের ভিতরে আবেগ অনুভূতির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং 1947 সালে একটি সম্প্রদায় ক্ষমতায় এসেছেন, এটা কিন্তু এই মামলার ঘটনা পরম্পরার জন্য একটি তাৎপর্যপূর্ণ ইস্যু। এই কারণে এটা আমি তুলে ধরলাম। হ্যাঁ, এবং আরো একটা বিষয় রয়েছে, শুধুমাত্র অ্যাটাচমেন্ট যখন হলো, অ্যাটাচমেন্টের মূল উদ্দেশ্য তাদের যেটা ছিল যে রায়ট গুলো যাতে করে কন্টিনিউয়েশন না পায়। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যান্টোনিমাস অ্যাকশন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ইনার পোর্শনে মুসলিমদের প্রেয়ার বন্ধ হলেও আউটার স্পেসে হিন্দুদের রিচুয়ালস গুলো রয়েছে, সেগুলোর উপর কিন্তু কোনো নিষেধাজ্ঞা হয় না, তারা কিন্তু সেগুলো কন্টিনিউ করতে থাকে। সেগুলোর নিষেধাজ্ঞা না শুধু জুবায়ের, এখানে আরো একটা, এই যে আমি তোমাকে 3টা ফ্যাক্ট বলছিলাম না, একটা হচ্ছে দেওয়াল দেওয়াটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, আরেকটা হচ্ছে ওদিকে গেট খোলাটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, আরেকটা হচ্ছে তুমি এখন যেটা বললা সেটা যে 1949-এর পরে যখন এই ঘটনাটা ঘটলো, তখন ভারতীয় সরকার যেটা করলেন, অ্যাটাচ করলেন সম্পত্তিটা। অ্যাটাচমেন্টের ফলাফলটা অ্যাডভার্সলি গেল মসজিদের উপরে, মুসলমানরা নামাজের জন্য ঢুকতে পারলো না সেখানে, স্টপ। কিন্তু বাইরে যদি মানে স্থিতিশীলতা এবং স্ট্যাটাস কোর কনসেপ্ট যদি হয়, দুই পক্ষই নিবৃত্ত থাকবে, সেটা কিন্তু হয়নি। এক পক্ষকে বাইরে যেটা আছে সেটা তো চালিয়ে নেওয়াই হয়েছে। এমনও হয়েছে, রেকর্ডে এরকমও পাওয়া যায়, বিভিন্ন সময়ে সরকার ওই দেওয়ালের গেটের চাবি খুলে ভিতরে গিয়ে পূজারীদেরকে, মানুষদেরকে যাইতে দিত না, বলতো যে 2জন করে পূজারী যাও, পূজারীরা গিয়ে ভিতরে দিয়ে পুজো দিয়ে আসার একটা ব্যবস্থা, এটা প্রশাসনিক ব্যবস্থাই হতো। রাইট, I was coming to that point যে 1986 এ কিন্তু সর্বপ্রথম আমরা এই ইনসিডেন্টটা দেখি, যে সেখানে মুসলিমদের প্রার্থনা না হলেও ওই যে অ্যাটাচমেন্ট হলো, কিন্তু আলটিমেটলি মসজিদের মধ্যে যেই মূর্তিগুলো স্থাপিত হলো সেগুলিকে অপসারণ করা হলো না, এবং যারা হিন্দু প্রিয়েস্ট ছিলেন তাদেরকে অনুমতি দেওয়া হলো যে তারা সেখানে ভিতরে যেতে পারবেন। এবং পরবর্তীতে প্রথম ক্ষেত্র বিশেষে যেটা ছিল যে হিন্দু প্রিয়েস্ট যিনি রয়েছেন, পুরোহিত, তিনি সেখানে গিয়ে পূজা করতে পারতেন, এবং পরবর্তীতে এটা ম্যাস কমিউনিটি অর্থাৎ ম্যাস হিন্দু কমিউনিটিকে ছেড়ে ওখানে দিয়ে দেওয়া হয়। তো কার্যত এই সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু বাবরি মসজিদের দখলটা, তাহলে তুমি ইনক্রিমেন্টাল প্রসেসটা খেয়াল করো। 1855-তে রাস্তার ওপার থেকে উঠে আসলো, তারপরে আবার গিয়ে দেওয়াল পড়লো, গেট খুললো, দেওয়ালের ভেতর থেকে মাঝে মাঝে উকিঝুঁকি দিল, তারপরে 30-এ হামলা হলো, 49-এ বড় ধরনের হামলা হয়ে ওখানে ভিতরে টেম্পল বসে গেল, এবং 86 সালে এসে একেবারে ভারতীয় সরকার স্থিতাবস্থা বিরাজমান, কিন্তু অ্যাটাচড করা প্রপার্টি, বাট স্টিল ভারতীয় সরকার সেখানে অনুমতি দিয়ে দিল যে না, এখানে তোমরা এই দেওয়ালের বাইরে থেকে ভিতরে গিয়ে তোমরা প্রার্থনা করতে পারবা। তাহলে অ্যাটাচমেন্টটার বেসিক অর্থ হচ্ছে আসলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং রাষ্ট্রীয় সমর্থনে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে স্থান থেকে উচ্ছেদ করে কার্যত দখল, ডিফ্যাক্টো পজিশন কিন্তু আরেকটা পজিশনকে দিয়ে দেওয়া। কিন্তু এটা অ্যাডভার্স পজিশনের শর্ত হতে পারে না। আমরা পরে মামলায় দেখব ভারতীয় সুপ্রিম কোর্ট এটাকে অ্যাডভার্স পজিশনের প্রমাণ হিসেবে দেখিয়েছে। এটা অ্যাডভার্স পজিশনের প্রমাণ হতে পারে না, কারণ হচ্ছে অফিশিয়ালি এবং লিগালি still there was a dispute,
এবং ডিসপিউট ছিল বলেই অ্যাটাচমেন্ট ছিল, এবং ডিউরিং দ্য ডিসপিউট, ডিউরিং দ্য স্ট্যাটাস কো, এক পক্ষকে নিবৃত রেখে যদি আরেক পক্ষ সেটা প্রশাসনের মৌন সম্মতিতেও যদি সেটি দখল করে, সেটা আইনগতভাবে সেটি বিচার্য বিষয় হওয়ার কথা নয়, কারণ এটা তখনও ডিসপিউটেড, আনডিসপিউটেড নয়। জুবাইর প্লিজ। স্যার, আপনার কথার সূত্র ধরেই একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার প্রিভিয়াস আলোচনায় যে জিনিসটা এসছে যে প্রশাসন থেকে একটা পার্টিকুলার কমিউনিটিকে বারবার প্রশ্রয় দেওয়া হয়েছে, আবার দেখা গিয়েছে যে আরেকটা পার্টিকুলার কমিউনিটির ক্ষেত্রে অ্যাডভার্স একটা অ্যাটিটিউড নেওয়া হয়েছে। এর কনসিকুয়েন্সটাই কিন্তু আমরা 1992 তে দেখতে পাই। এর কনসিকুয়েন্সের পরিপ্রেক্ষিতে 1992 তে তারা বাবরি মসজিদের একেবারে তিনটা আইডেন্টিটিক্যাল আইরনিক্যাল যে টোনস, তারা একেবারে এন্টায়ারলি সেটাকে ডিস্ট্রয় করে দেয়, এবং সব একেবারে ভয়ঙ্কর একটা কমিউনাল রায়ট কিন্তু আমরা 1992 সালের যে বাবরি মসজিদ দাঙ্গা বলে থাকি ঐতিহাসিক ভাবে, সেই জিনিসটা কিন্তু আমরা উইটনেস করি। এইটা ছিল আলটিমেটলি এই যে প্রিভিয়াসলি প্রশাসনের যে পদক্ষেপগুলো, আইনগত পদক্ষেপ, সেটার বিটার এক্সপেরিয়েন্স বা বিটার কনসিকুয়েন্স। জুবাইর, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমরা 1855 থেকে ট্রাভেল করতে করতে 1992 এ মূল মসজিদটি ভেঙে দেওয়া পর্যন্ত চলে আসছি, এবং এরপর থেকে মামলা তো চলছেই, মামলা তো কন্টিনিউয়াসলি। আসলে মূল মামলা যেটা আমরা 2020 সালে নিষ্পত্তি হতে দেখি, সেটা আসলে 1949 সাল থেকেই পেন্ডিং আছে, এবং সেই মামলাটি মুসলিম সম্প্রদায় যেমন এটার পক্ষে, একটা পক্ষ ঠিক একইভাবে নির্মোহী আকরা নামের আরেকটি সাধু এবং সন্তদের আরেকটি গ্রুপ, পূজারীদের আরেকটি গ্রুপ, তারা এটার দাবিদার। 1950 থেকে 1986 পর্যন্ত কিন্তু তারা দাবি করে এসেছে। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। 1986 সালে এসে বিজেপি এবং বিশ্বভারতী হিন্দু পরিষদ তারা দাবি করলো যে একটা রামলালা বিরাজমান একটা ট্রাস্ট গঠন করে তারা বললো যে না, এটাতে আমরাও অংশীদার। এটা আসলে মানে কোনো লিগ্যাল জার্গনে বুঝে যাচ্ছিল না তারা কিভাবে এটাতে সরাসরি পক্ষ হতে পারে, তারা কিভাবে ইন্টারেস্টেড। সো এই তৃতীয় পক্ষ, যেটি দেখবো যে শেষ পর্যন্ত কিন্তু মুসলিম সম্প্রদায়ও বাইরে চলে গেছে, নির্মোহী আকরাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা মূল বিবদমান পক্ষ তারা নাই, কিন্তু মাঝখান থেকে ইন্টারভেনার একটা পার্টি, যেটি 1986 সালে মূলত একটা বিজেপির রাজনৈতিক মোবিলাইজেশনের প্রসেসে এটা গড়ে উঠেছে, সেটা উইদাউট এনি প্রপ্রাইটরি অর পজেসরি টাইটেল, যে সংগঠনটি 1986 সালের আগে ছিল না, তার মালিকানা সত্ত্ব থাকবে কোত্থেকে 1949-এ, তার দখল সত্ত্ব কখন থাকবে 1949-এ, তাই না? কিছুই তো নেই। সব মালিকানা সত্ত্ব বা দখল সত্ত্ব যেটাই বলি, মালিকানা সত্ত্ব মুসলমানরা দাবি করতে পারে, দখল সত্ত্ব নির্মোহী আকরা দাবি করতে পারে, তাও সেটা হচ্ছে 1855 থেকে 1949 পর্যন্ত। এই সময়ের ধারে কাছেও কিন্তু এই রামলালা বিরাজমান নামের ট্রাস্টি কিন্তু নেই। সুতরাং ট্রাস্টি একটা ফিকটিশিয়াস লিগ্যাল পারসন that has been invited into the case by so many extraneous emotional consideration, যে মানে মনে করতে যে এটা বিলিফ, আমরা বিশ্বাস করি এটা জন্মভূমির মন্দির, সুতরাং এই বিশ্বাসের ভিত্তিতে আমরা মামলা করছি। ইন্টারেস্টিংটা কোথায় দেখি জুবাইর, শেষ পর্যন্ত মামলাটি কিন্তু রায় পেয়েছে রামলালা বিরাজমান ট্রাস্ট, নির্মোহী আকরাও বাতিল, মুসলমান সম্প্রদায়ও বাতিল। হ্যাঁ, তো প্রশ্নটি হচ্ছে, যে মামলায় একটি বিশ্বাসের ভিত্তিতে পক্ষভুক্ত হওয়া একটা পক্ষকে জয়যুক্ত করা হয়, সেই মামলায় যদি কোর্ট আবার বলে আমরা বিশ্বাসের ভিত্তিতে রায় দিচ্ছি না, এটা খুব ইন্টারেস্টিং না জুবাইর? এবং মজার বিষয় হচ্ছে কিন্তু এই যে বিশ্বাস সংক্রান্ত বিষয়টাই কিন্তু ওয়ান অফ দা ইস্যুস, ইট ওয়াজ ওয়ান অফ দা ইস্যুস, এবং এই ইস্যুসটা সেটেল করেই কিন্তু তারা ফিফথ ইস্যুতে চলে যায়। এক্স্যাক্টলি জুবাইর, এই পর্যায়ে আমি তোমাকে আমন্ত্রণ জানাবো ওই 5টা ইস্যু দর্শকদেরকে একদম সহজ সরল ভাষায় 1 2 3 4 5 করে একটু যদি বলো। জি, তো যখন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে মামলাটা যখন আসে, এই ফ্যাক্টস এর আলোকে 5টা ইস্যু সুপ্রিম কোর্টে আলোচিত হয়, যে ইস্যুর উপর ভিত্তি করেই মামলাটার চূড়ান্ত রায় হয়। প্রথম ইস্যু ছিল যে অযোধ্যা বাবরি মসজিদ, দা ম্যাটার অফ ডিসপিউট, এটা কি রামের বার্থ প্লেস? এটা ছিল ফার্স্ট ইস্যু। সেকেন্ড, অন্য পক্ষ যে দাবি করেছে যে বাবরি মসজিদের পূর্বে সেখানে হিন্দু টেম্পল ছিল, হ্যাঁ, হিন্দু টেম্পল ডিস্ট্রয় করে সেখানে বাবরি মসজিদ করা হয়েছে। তো কোর্ট সেকেন্ড ইস্যু করেছে এটা, যে সত্যি কি বাবরি মসজিদের নিচে কোন টেম্পল ছিল, বা বাবরি মসজিদ কোন টেম্পল ডিস্ট্রয় করে একটু অ্যাড করি সরি বারবার ইন্টারাপ্ট হয়। আসলে আমরা যে 5টা ইস্যুর কথা বলছি, এই ইস্যুগুলো স্পেসিফিক্যালি কোর্ট ফ্রেম করেনি।
আমরা কোর্ট আমরা যেভাবে করেছি সেভাবে কোর্ট ইস্যুগুলো ফ্রেম করিনি। কিন্তু আমরা পুরো 1035 পৃষ্ঠার জাজমেন্টটা পড়ে আমরা দেখেছি যে কোর্টের পুরো মানে সিদ্ধান্ত গ্রহণ বা বিতর্ক বা তর্ক-বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তি সবগুলো এই ৫ টা ইস্যুতেই। এগুলো আমরা আমাদের রিভিউতে আমরা ৫ টা কি পয়েন্ট বের করেছি। সুতরাং I see. এটা পাঠক একটু বিভ্রান্ত হয়ে যেতে পারে। তারা হয়তো মনে করতে পারে যে আবার জাজমেন্টের পাতা খুলে যদি কই ৫ টা ইস্যু কোর্ট কই ফ্রেম করলো। এটা একটু ক্লিয়ার করে দেওয়া দরকার। আমি আর জুবায়ের আমাদের স্টাডিতে আমরা দেখেছি পুরো মামলাটা আসলে আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট বা ডিসিশন যাই হোক মূলত এই ৫ টা বিষয়ের উপর ডিপেন্ড করছিল। এজন্য আমরা এটাকে বলছি 5 ইস্যুস অফ দ্য কোর্ট। হ্যাঁ, কেস। Exactly. তো থার্ড ইস্যু, যে ইস্যুকে কেন্দ্র করে আমরা বেশ আলোচনা আমরা দেখেছি, আর্গুমেন্ট দেখেছি, কোর্টের বক্তব্য দেখেছি, সেটা ছিল প্রপ্রিয়েটরি টাইটেল। এইটা কি কেবলমাত্র ফেইথ বা বিলিফ এইটার উপরে বেস করে নির্ধারণ করা সম্ভব কিনা, এটা আমরা দেখেছিলাম। এবং এটার উত্তর যদি হ্যাঁ হয়, তখন ফোর্থ ইস্যুতে সুইচ করতে দেখেছি যে ফেইথ বা বিলিফ এর উপরে যদি প্রপ্রিয়েটরি টাইটেল ডিটারমাইন করা যায়, তাহলে সেক্ষেত্রে যে একটা প্রি ইন্ডিপেন্ডেন্স প্রপ্রিয়েটরি টাইটেল, সেটা কি রিওপেন করার সুযোগ রয়েছে কিনা আফটার 1947 ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, এটা ছিল। এবং এখানেও প্রোভাইসো যদি দ্য সিচুয়েশন ইজ ইয়েস, তখন সেখানে বলা হয়েছিল যে তাহলে হু ওয়াজ এট দ্য পজেশন এট দ্যাট টাইম, অর্থাৎ 1947 এর দিকে ওই পার্টিকুলার প্লেসের দিন পজিশনে কে ছিল। ইয়েস, জুবায়ের ধন্যবাদ। ৫ টা ইস্যু জুবায়ের রেইজ করেছে। আমি একটু রিপিট করি। এগুলো আমরা আমাদের স্টাডিতে এই ১০৩৫ পৃষ্ঠার জাজমেন্ট পড়ে আমরা এই ৫ টা ইস্যু পেয়েছি। প্রথম আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা একটা বিলিফের বিষয়, যেহেতু ২ টা সম্প্রদায় বিশ্বাসের ভিত্তিতে লড়াই করছে, আমরা প্রথম প্রশ্নটি করেছি সেটি হচ্ছে বাবরি মসজিদ মানে অযোধ্যায় বাবরি মসজিদটাই রামের জন্মস্থান কিনা। এটা একটা। দ্বিতীয় প্রশ্নটা আমরা করেছি সেটা হচ্ছে ওকে, জন্মস্থান যদি হয়েও থাকে, জানি না এটা কোর্ট প্রমাণ পায়নি। হ্যাঁ, কোর্টও বলেনি যে জন্মস্থান এটা। তাহলে প্রশ্নটি হচ্ছে ওই জন্মস্থানের যেখানে টেম্পল ছিল বলা হচ্ছে, টেম্পলটা ভেঙে বাবরি মসজিদ গঠন করা হয়েছে। এভাবেই তো পলিটিক্যাল মোবিলাইজেশনটা হয়েছে। মানুষকে এভাবেই কমিউনাল সম্প্রদায় দাঙ্গাগুলো হয়েছে। আমরা দেখতে চেয়েছি বাবরি মসজিদটা টেম্পল ভেঙে হয়েছে কিনা, সেটার কোনো প্রমাণ আছে কিনা। আমরা দেখব আসলে ভারতীয় সুপ্রিম কোর্ট এই মানে এই প্রত্নতাত্ত্বিক জরিপ দিয়েও এটা খুব বেশি সিরিয়াসলি প্রমাণ করতে পারেনি। তাহলে রামের জন্মভূমি অযোধ্যা কিনা, সেটা অযোধ্যায় বলা হয়, কিন্তু রামের জন্মভূমিটা এক্স্যাক্টলি বাবরি মসজিদের প্লেস কিনা সেটা নিয়ে কোর্টের কোনো সে নাই। কোর্ট বলছে এটা নট ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেখানে টেম্পল ছিল কিনা, টেম্পল খেলে ভেঙে মসজিদ হয়েছে কিনা, সেটা নিয়েও ভারতীয় সুপ্রিম কোর্ট বলছে ইট ইজ নট ক্লিয়ার। তাহলে দেখেন প্রথম দুইটা ইস্যু নট ক্লিয়ার, তাহলে বিরোধটা কোথায়? ৩ নম্বর ইস্যুতে বলা হচ্ছে যে এই যে বিশ্বাস, আচ্ছা ঠিক আছে, এগুলো সব বিশ্বাস ভুল হতে পারে। হ্যাঁ, জন্মস্থান হয়তো এই বাবরি মসজিদের জায়গায় নয়, হ্যাঁ, অথবা টেম্পল ছিল না, কিন্তু তারপরও বিশ্বাস করে কেউ যদি এরকম দখল করে, এই যে ইনক্রিমেন্টালি দখল করেছে আমরা দেখেছি, সেটার ভিত্তিতে কারো মালিকানা তৈরি হয় কিনা। ভারতীয় সুপ্রিম কোর্ট ইন্টারেস্টিংলি ওখানেও ডিসিশন দিচ্ছে না, বিশ্বাসের ভিত্তিতে মালিকানা হয় না। তাহলে সুপ্রিয় দর্শক দেখেন, প্রথমে বলছে জন্মস্থান বাবরি মসজিদের নিচে কিনা, নট শিওর। তারপরে বলছে টেম্পল ছিল ভেঙে করা হয়েছে কিনা, নট ক্লিয়ারলি শিওর। তারা বলেছে একটু প্রবাবিলিটি থাকতে পারে, এটুকু বলেছে, আর বেশি কিছু বলতে পারেনি। আমি এগুলো ভারতীয় সুপ্রিম কোর্টের ভাষায় বলছি কথাগুলো। ৩ নম্বরে এসে বলছে আপনি যে ঠিক আছে আপনার টেম্পলও ভাঙা হয়েছে কিনা শিওর না, জন্মস্থানও কিনা শিওর না, তাহলে তারপরও আপনি ভুল করো ক্রমেও যদি একটা বিশ্বাস করে এভাবে দখল করে পুজো অর্চনা চালান, সেটার ভিত্তিতে মালিকানা হয় কিনা। ভারতীয় সুপ্রিম কোর্ট একদম ক্লিয়ারলি বলছে যে না, বিশ্বাসের ভিত্তিতে মালিকানা হয়নি, মামলা তো এখানে নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা। কিন্তু ৩ নম্বরের পরে ৪ নম্বরে ইস্যুতে এসে বলছে মালিকানা না হলেও কি হবে, এখানে এই অ্যাডভার্স পজিশন ছিল কি। অ্যাডভার্স পজিশনের প্রশ্ন যখন আসছে যে আপনি এটাকে পজিশনে ছিলেন, আচ্ছা বললো পজিশনে থাকতেও পারে নাও থাকতে পারে, বিরোধ ছিল 1855 থেকে, এটা সত্য। কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভারত স্বাধীন হয়েছে 1947 সালে। তাহলে একটা আইন আছে ভারতীয় সুপ্রিম কোর্টের সংবিধানের 326 সম্ভবত, আমি অনুচ্ছেদটা আমরা আমাদের আর্টিকেল উল্লেখ করেছি, ভারতের স্বাধীনতার পূর্ববর্তী সময়ের কোনো বিরোধ, এগুলো সুভরেনিটি রিলেটেড ইস্যু। কারণ পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশে সময়ে সময়ে গোষ্ঠী বংশ শাসক পাল্টেছে। হ্যাঁ, মোগলরা এসেছে, আফগানরা এসেছে, তুর্কিরা এসেছে, শান বংশ ছিল, পাল বংশ ছিল, এরকম তো বুদ্ধিস্টরা এক সময় ছিলেন। তো এরকম তো ডাইনেস্টি এবং হেরিডিটারি রুলার চেঞ্জ হয়েছে। এখন যদি প্রত্যেকটি সার্বভৌম সত্তা তৈরি হওয়ার পরে যদি আমি এরকম পেছন থেকে টান দিতে গিয়ে এই সময় এটা মন্দির ছিল, ওই সময় এটা প্যাগোরা ছিল, ওই সময় এটা মসজিদ ছিল, এভাবে যদি পেছনে টেনে যেতে থাকি, তাহলে এটা ফিজিবল না। যে কারণে ভারতীয় সুপ্রিম কোর্ট একটা গ্যারান্টি ছিল যে প্রি ইন্ডিপেন্ডেন্স কোন টাইটেল যদি ডিসপিউট হয়, এরকম হিস্ট্রিক টাইটেল, এগুলো আমরা রিওপেন করবো না, এগুলো নিয়ে নতুন করে আর ঘাটাঘাটি করার দরকার নেই, আগে যা হয়ে গেছে সোভরেন অ্যাক্ট।
সুতরাং বাবরের ক্ষমতা দখল করে ওখানে মসজিদ করা এটা বৈধ কি বৈধ না সে প্রশ্ন আসলে স্বাধীন ভারতে এটা বিবেচ্য বিষয় নয়, এটা ঐতিহাসিক ঘটনা। কারণ এই প্রশ্ন যদি বাবরের বৈধতার প্রশ্ন তুলি, পরে আরেক গোষ্ঠী এসে হয়তো সেন আমলের কোনো কিছু নিয়ে বৈধতার প্রশ্ন তুলবে, পাল বংশের কোনো কিছু নিয়ে বৈধতার প্রশ্ন তুলবে। যাই হোক, এখানে ইন্টারেস্টিংলি ভারতীয় সুপ্রিম কোর্টে এটা ক্লিয়ার পজিশন যে যদি 1947 সালের আগ পর্যন্ত এটার কোনো ডিসপিউট না থাকে, মানে ভারত স্বাধীন হওয়ার পর এটা মালিকানার প্রশ্ন, পূর্বের মালিকানার বিরোধে এখানে টানা যাবে না। কিন্তু ইন্টারেস্টিংলি ভারতীয় সুপ্রিম কোর্ট একটা আশ্রয় নিল, টেকনিক্যাল ইন্টারপ্রিটেশনের আশ্রয়, সেটা হয়তো জুবাইরও জানে, যে সেখানে তারা বলল যে পাবলিক টাইটেল নিয়ে কোনো ইন্টারেস্ট ডিসপিউট থাকলে সেটা টানা যাবে না, কিন্তু প্রাইভেট ডিসপিউট হলে টানা যাবে। এখন তারা এটাকে ক্যারেক্টারাইজ করলো বাবরি মসজিদের জায়গাটা নিয়ে যে বিরোধ সেটা প্রাইভেট পার্টির বিরোধ। প্রাইভেট পার্টি কারা? মুসলিমরা এবং নির্মোহী আকরারা। ভালো কথা, তাহলে তাদের বিরোধ হলে মামলার রায় যদি তাদের শর্ত নিয়ে মামলার রায় হলে 2020 সালে ভারতীয় সুপ্রিম কোর্ট রায় দেবে হয় নির্মোহী আকরাকে নয় মুসলিমদেরকে, ওয়াকফ বোর্ড, সুন্নি ওয়াকফ বোর্ডকে। কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওই রামলালা বিরাজমান ট্রাস্ট, যেটা একটা পাবলিক ট্রাস্ট, এবং শেষ পর্যন্ত আবার ওই জায়গাটা ওদেরকে দিয়ে ওদের কাছ থেকেও কেড়ে নিয়ে বললো যে এটা সরকারকে অধিগ্রহণ করে ফেলতে হবে। তার মানে কি হলো, একটা পাবলিক টাইটেলকে ছদ্মবেশে প্রাইভেট টাইটেল দেখিয়ে তারা জুরিসডিকশন একুয়ার করলো। আমরা আমাদের আর্গুমেন্টে এটা বলেছি যে এই জুরিসডিকশন যে প্রক্রিয়ায় প্রথম 3টা প্রশ্নে যে এটা রাম মন্দিরটা বা অযোধ্যার বাবরি মসজিদ জন্মস্থান কিনা, ভারতীয় সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে আমি শিওর না। সেখানে টেম্পল ছিল কিনা, ভারতীয় সুপ্রিম কোর্ট বলছে কিছু আলামত থাকতে পারে কিন্তু একদম নিশ্চিত না, একদম ওই প্রত্নতাত্ত্বিক নজির দিয়ে বলছে। 3 নম্বরে এসে বলছে এখন এই বিশ্বাসের ভিত্তিতে টাইটেল হয় কিনা, বলে না বিশ্বাসের ভিত্তিতে টাইটেল হয় না। তাহলে এখন কি আছে, ভারতের স্বাধীন হওয়ার পূর্বের কোনো ঘটনা এখানে এভাবে বিরোধ আমরা চালিয়ে যেতে পারি কিনা, বলে না প্রাইভেট বিরোধ পারি। তো প্রাইভেট বিরোধ বলে এটাকে টেনে আনলো, তারপরে এটা রায় দিল পাবলিক রায়। এটা পাবলিক প্রপার্টি করে দেওয়া হয়েছে, কিন্তু ট্রাস্ট গঠন করে এটা সরকারকে দেওয়া হয়েছে জমিটা, নির্মোহী আকরাকেও দেওয়া হয়নি, সুন্নি ট্রাস্টি বোর্ডকেও দেওয়া হয়নি, রামলালা বিরাজমানের নামে রায় দিয়ে রামলালা বিরাজমানকেই দেওয়া হয়নি। এটাকে আমরা বলছি যে জুডিশিয়াল আসলে ক্রাফটম্যানশিপ। ভারতীয় সুপ্রিম কোর্ট এখানে একটু মানে জুডিশিয়ালি এটা আমরা মনে করেছি যে ডিসক্রিশনটা একটু মানে আনইউজুয়াল ওয়েতে অ্যাপ্লাই করেছে। আমরা খুব হার্শ হতে চাই না, হ্যাঁ, আমরা শুধু এটুকু বলতে চাই ইট ওয়াজ আনইউজুয়াল এক্সারসাইজ অফ জুডিশিয়াল ডিসক্রিশন। আমরা আমাদের পেপারে সম্ভবত এভাবে লিখেছি। হ্যাঁ জুবাইর, 5 নম্বরটা। হ্যাঁ স্যার, 5 নাম্বার যেটা বলেছিলাম যে হু ওয়াজ ইন দ্য পজিশন, হু ওয়াজ ইন দ্য পজিশন। ইয়েস, এটা জুবাইর, আমি তোমাকে, যেহেতু তুমি ফ্যাক্টের মাস্টার, আমি মানে ভারতীয় সুপ্রিম কোর্ট কিভাবে এরকম পজিশন, কারণ অ্যাডভার্স পজিশনে কে আছে, এটার কিছু স্ট্যান্ডার্ড আছে পজিশন প্রুফের। এখানে ভারতীয় সুপ্রিম কোর্ট যেখানে পজিশন প্রুফের ক্ষেত্রে যে কিছুটা দ্বিচারিতা বলবো, আমি শব্দটা একটু হার্শ হতে পারে কিন্তু এটা দ্বিচারিতা, তারা একটু দ্বিমুখী প্রভাব, একটু বায়াসড যে টেন্ডেন্সি দেখিয়েছে, সেটা যদি তুমি একটু বলো, কারণ আমরা 4টা ইস্যু নিষ্পত্তি করে ফেলেছি, মোটামুটি বুঝিয়ে দিয়েছি দর্শককে সংক্ষেপে। এক্স্যাক্টলি। তো প্রিভিয়াস ফ্যাক্টস থেকে আমরা সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি যে পজিশনে সবসময় একেবারে ঐতিহাসিক ভাবেই সেই 1528 থেকে যদি আমরা দেখতে পাই এই যে এস্টাবলিশমেন্ট অফ দা বাবরি মস্ক, তারপর সেখানে নিয়মিত প্রেয়ার, নিয়মিত সেখানে অংশগ্রহণ করা, তারপরে সেখানে আলটিমেটলি পিসফুল পজিশনে থাকার পরেও দেখা গিয়েছে যে অপোনেন্ট গ্রুপ তারা সেখানে আসা বা সেটা ছেড়ে না দিয়ে সেখানে অবস্থান করা, তারা রায়ট হওয়া সেটাকে প্রিভেন্ট করার চেষ্টা করা, কখনো সংঘবদ্ধভাবে, কখনো আদালতের হস্তক্ষেপের মাধ্যমে, বা দখল হয়ে গেলে সেই এটাকে কি বলা হয় ডিসপজিশন থেকে নিজে আবার পজিশনে যাওয়ার জন্য আদালতের কাছে মামলা করা, আদালতের মাধ্যমে সেখানে যাওয়া। তো এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু তাদের পজিশনটা একেবারে স্পষ্ট হয়ে উঠে, একেবারে স্পষ্ট হয়ে উঠে। সো 1949 পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাই, 1947 অর্থাৎ দ্য মোমেন্ট ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট, তখনও কিন্তু মুসলিম কমিউনিটিকে আমরা বাবরি মসজিদের পজিশনে আমরা দেখতে পাই। সো পজিশনের বিষয়টা যদি তারা যখন পজিশনে ছিলেন না তখনও কিন্তু তারা যে তাদের দাবি পরিত্যাগ করেননি, সেটাও কিন্তু কোর্টের জাজমেন্টেই আমরা অহরহ জায়গায় সেটা কোর্টের স্বীকৃতি পাই। এক্স্যাক্টলি, এবং লোয়ার কোর্টের রেকর্ডের মধ্যেই বিষয়গুলো রয়েছে, লোয়ার কোর্টের রেকর্ডের মধ্যেই বিষয়গুলো রয়েছে।
এখানে জুবাইরের পজিশনের প্রসঙ্গে আসলে আমি জুবাইর তোমার কাছ থেকে মুখের কথা অনেক বেশি কেড়ে নিয়েছি আজকে, আমি দুঃখিত। কিন্তু মনে হয় ওই 4টা ইস্যু আমি একবারে টেনে দিলাম, কারণ হচ্ছে আমরা যেহেতু ভিডিওটা একটু 1 ঘন্টার বেশি করব না, এই ভাবনা থেকে আমি মানে খুব সংক্ষেপে 1 লাইনে করে 4টা ইস্যু টেনে পঞ্চমটাতে চলে আসলাম। তো তুমি সঠিক যেভাবে ঘটনাটার পরম্পরা দিয়েছো, আসলে এর ভিতর থেকে এটা পরিষ্কার যে অ্যাডভার্স পজিশনের ক্ষেত্রে ভারতীয় সুপ্রিম কোর্ট আসলে আমি মনে করেছি যে প্রমাণ এবং নীতি নৈতিকতার সাধারণ গ্রহণযোগ্য ধারা থেকে তারা বিচ্যুত হয়েছে। কেন আমরা একটা এক্সাম্পল দিই, যেমন ওই 1877 সালের এই 1877 সালের এই দেওয়ালটা, এখন দেওয়াল একটা দেওয়া হয়েছে, দেওয়ালটাকে আপনি যদি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট একটা কোর্ট যদি এটাকে অ্যাপ্রিসিয়েট করে, কোর্ট বলতে পারে এই দেওয়ালটার মাধ্যমে প্রমাণ হয় যে বাইরের অংশে হিন্দু সম্প্রদায় আছেন, ভিতরের অংশে মুসলিম সম্প্রদায় আছেন। কিন্তু এই একটা সিম্পল ফ্যাক্টকে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলল এই দেওয়ালটা দ্বারা প্রমাণ হয় বাইরের অংশে হিন্দু সম্প্রদায়ের দাবিটা আনডিসপিউটেড, আর ভিতরের অংশে হিন্দু সম্প্রদায়ের মুসলমান সম্প্রদায়ের ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের দাবি ডিসপিউট এখনো যায়নি। They kept questioning, they kept pushing the boundary, তারা এটা এভাবে বলেছেন। হ্যাঁ, এবং সেটার একটা কি বলবো, এই একজন এই হেদায়েতুল্লাহ ন্যাশনাল ল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ওনার একটা আর্টিকেল আমরা ওখানে রেফার করেছি। উনি সেখানে বলছিলেন যে মানে এটা একটা পিকুলিয়ার একটা ইন্টারপ্রিটেশন ভারতীয় সুপ্রিম কোর্ট দিয়েছে যে মানে হিন্দু সম্প্রদায় দেওয়ালের ভেতরের অংশের দাবি কখনো ছাড়েনি। তার প্রমাণটা কি? তার প্রমাণটা হচ্ছে কি, তারা দেওয়ালের রেলিং ধরে ভেতরের দিকে তাকিয়ে মন্ত্র পড়তো। সুতরাং এইভাবেই বলেছে ভারতীয় সুপ্রিম কোর্ট, এর দ্বারা প্রমাণ হয় যে ভেতরের দাবিটা তারা ছাড়েনি। এবং তখন ওই যিনি এই ভাইস চ্যান্সেলর মিস্টার ফাইজান মোস্তাফা, উনি বলছিলেন যে এরকম যদি হয় তাহলে এখন এর থেকে রুলটা এমন হবে, কোন প্রতিবেশী যদি তার প্রতিবেশীর বাড়ি দখল করার নিয়ত করে, তাহলে সে তার ঘর থেকে ওর ঘরের দিকে তাকিয়ে একটু মন্ত্রতন্ত্র পড়লে পরবর্তীতে বলা যাবে যে এটা ওই প্রপার্টির উপর আমার ক্লেম ছিল। হ্যাঁ, এটা একটা রুল কি এস্টাবলিশ হলো কিনা, এটা একটা পিকুলিয়ারিটি এখানে আছে। আরেকটা পিকুলিয়ারিটি আমরা দুজনেই এটা দেখেছি, এটা খুব অবাক করা বিষয়। সেটা হচ্ছে 1855 সালের একটা মামলায় যখন বলা হলো যে মুয়াজ্জিন একটা মামলা করেছিলেন একজন সন্তর সাধুর বিরুদ্ধে, তিনি এসে মানে উৎপাত করছেন বলে মামলা করেছেন। সে মামলার আর্জিতে তিনি লিখেছেন যে এখানে সীতা রসুই মন্দির ছিল, রামলালা মন্দির ছিল, সেটা হচ্ছে 100 বছর ধরে ছিল রাস্তার উপারে, ওই যে বলছিলাম প্রথম দিকে। কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্ট এই স্টেটমেন্টটার একটা লাইনটাকে নিয়ে ইন্টারপ্রিট করছে যে এখানে এটা যে রামের জন্মভূমি সেটা মুসলমানরাই স্বীকার করে নিয়েছে। এটা ইন্টারপ্রিটেশনটা এইভাবে এসেছে। সুতরাং আমার মনে হয় জুবাইর, আমরা এই ফ্যাকচুয়ালি আমরা তো আমাদের আর্টিকেলটা এক জায়গায় দিয়েছি, ইনশাআল্লাহ যদি সবকিছু ভালো থাকে, কপাল যদি ভালো হয়, আমরা জানি না যদি ভালো রিভিউ পাই অথবা হার্শ রিভিউ পেলে হয়তো পাবো না, পাবলিশও নাও হতে পারে, বাট এনিওয়ে আমরা আমাদের তরফ থেকে এই জাজমেন্টটার ফ্যাকচুয়াল অ্যানালাইসিস করে আমরা দেখাতে চেষ্টা করেছি ইস্যু ভিত্তিক অ্যানালাইসিস করলে 5টা ইস্যুর ভিতরে 4টা ইস্যুতেই ভারতীয় সুপ্রিম কোর্টের রায়টি কোনোভাবেই ভারতীয় সুপ্রিম কোর্টের ভাষ্যমতেই এটি কিন্তু এখান থেকে সুন্নি ওয়াকফ বোর্ড থেকে মানে মসজিদটাকে অস্বীকার করা ভারতীয় সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু পঞ্চম ইস্যু যেটা অ্যাডভার্স পজিশনের কথা তারা বলেছে, সেটা মানে খুব দুঃখজনক ভাবে এটি পক্ষপাতদুষ্ট মূল্যায়ন এবং ফ্যাক্ট বা যেটি আসল ঘটনা সেটিকে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সমর্থনে ব্যবহার করা এবং সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের প্রতি একটু বিমাতাসুলভ দৃষ্টিভঙ্গি থেকে এটাকে বিশ্লেষণ করার প্রবণতা আমরা দেখেছি। এ পর্যায়ে আমি জুবাইরকে আহ্বান জানাবো, জুবাইর এই বিষয়টা নিয়ে খুব ইন্টারেস্টেড, একটু এটা দরকার যে কেন এরকম একটা বায়াসড অ্যাটিটিউড থেকে ভারতীয় সুপ্রিম কোর্ট এই অবস্থানটা নিতে পারে। কারণ এটা আমরা যদিও বা বলছি এটা নিয়ে আমরা ডিসকাশন করবো না, কিন্তু এটা প্রাসঙ্গিক, 2-4 মিনিট যদি এটা নিয়ে একটু কথা বলি, কেন ভারতীয় সুপ্রিম কোর্ট এরকম একটা অবস্থানে মানে স্পষ্টতই একটি অগ্রহণযোগ্য পন্থায় ইন্টারপ্রিটেশন দিয়ে রায়কে একটা দিকে নিয়ে যাওয়া, এই কাজটা করার পেছনে ভারতের সুপ্রিম কোর্টের ইনস্টিটিউশনাল সাইকোলজিটা সম্ভবত যে ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ রাজনীতি এবং ধর্মনিরপেক্ষ চেতনার যে বিবর্তন এবং কিছুটা যে ভাঙচুর হয়ে গেছে ওখানে, ওইটার মনে হয় ফল আমরা এখানে দেখতে পেলাম। জুবাইর যদি এটা একটু লিংক করে দাও আমাদের মানে সেটাই, এবং এটা খুবই স্ট্রেঞ্জ এই কারণে যে যখন সংবিধানটা প্রথম প্রণীত হলো, আমি বেশ কয়েকটা জায়গায় আমি মার্ক করেছি, ওদের সংবিধান যখন সর্বপ্রথম অ্যাডপ্ট করা হলো সেখানে সেকুলারিজম বা সেকুলার এই শব্দটা অনুপস্থিত থাকলেও সেকুলারিজমের নির্যাস কিন্তু ছিল। বিশেষ করে ফান্ডামেন্টাল রাইটস এর একেবারে 4 মেজর আর্টিকেল 15, 26, 29, 30
সেখানে কিন্তু তারা নন ডিসক্রিমিনেশন এই বিষয়টার উপরে জোর দিয়েছিল। সেকুলারিস্ট যেই সোসাইটি এবং সেকুলারিস্ট যেই রাষ্ট্র, সেটাকে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে কিন্তু ওদের কনস্টিটিউশনে স্পেসিফিক প্রভিশন ছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেলটা আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে 51A। 51A হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রে, এবং সেখানে কিন্তু দুইটা বিষয় খুব ক্লিয়ার করে দিয়েছে, যে সেটা হচ্ছে রিলিজিয়াস হারমোনি এবং রিলিজিয়াস নন ডিসক্রিমিনেশন এবং টলারেন্স। এই বিষয়টাকে নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেকটা নাগরিকেরও দায়িত্ব রয়েছে। এবং ফার্দার ডেভেলপমেন্ট হয় 42nd অ্যামেন্ডমেন্ট আমরা দেখতে পাই যে ইন্ডিয়ান স্টেটের যে নেচার এবং তাদের যে নাম, সেই নামটাকেই তারা পরিবর্তন করে সেখানে সেকুলার ক্যারেক্টারটাকে কিন্তু একেবারে ধারণ করে। তার মানে এক নাম দ্বারা যেরকম আমরা জাতি চিনি, ঠিক তেমনি করে ভারতীয় সংবিধানের প্রিয়াম্বলে 1976 এর 42nd অ্যামেন্ডমেন্টের পরে কিন্তু সেকুলার ক্যারেক্টারের বাইরে আমরা ইন্ডিয়াকে একেবারেই কল্পনা করতে পারি না। এবং পরবর্তীতে আমরা আমাদের আর্টিকেলে দেখিয়েছি যে পার্টিকুলার এই সেকুলারিজম, ওদের আর্টিকেলের ডেফিনিশন ক্লজটা আমি দেখেছি 366, সেখানে সেকুলারকে বা সেকুলারিজমকে ডিফাইন করেনি, কিন্তু ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট সেকুলারিজমকে ডিফাইন করেছে, কখনো কখনো খুব প্রোগ্রেসিভ ওয়েতে। বাট হঠাৎ করে যখন ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং সে ক্ষমতার কন্টিনিউয়েশন যখন হতে থাকে, আমরা আস্তে আস্তে দেখতে পাই যে সেকুলার যে ক্যারেক্টার পলিটিক্যালি ইন্ডিয়া সেখান থেকে আস্তে আস্তে সরে আসে, এবং এটার প্রভাব অ্যাডমিনিস্ট্রেশন, লেজিসলেটিভ থেকে শেষ পর্যন্ত যেটাকে বলা হয় যে আশার সর্বশেষ স্থল, সেটাকেও আক্রান্ত করে বসে, দ্যাট ইজ টু সে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট। এবং আমরা দেখতে পাই যে এই পার্টিকুলার জিনিসটাকে মোটিভেট করবার জন্য পলিটিক্যালি রিওয়ার্ডিং কালচার ওখানে তৈরি হয়, এবং আমরা বেশ কিছু ফর্মাল দেখেছি। জুবাইর, ওইটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আসলে ধর্মভিত্তিক রাজনীতির উত্থানের কারণে ভারতীয় ধর্মনিরপেক্ষতাবাদের উপর যে একটি কালো ছায়া, সেটা আসলে আমি আবার উল্লেখ করছি আমার আগের একটা লেকচারে, যারা দর্শক আছেন এখানে তাদেরকে আমি ইনভাইট করব। আমি আরো একটা কনভারসেশন আমার আরো একজন গবেষকের সঙ্গে এটা তুলে ধরেছি, যে এই ভারতীয় উপমহাদেশে, এটা আসলে পাক ভারত উপমহাদেশে, এটা শুধু ভারতের একার সমস্যা নয়, কিন্তু এটা আমরা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মায়ানমার, মালদ্বীপ, আফগানিস্তান, এই 9টি সাউথ এশিয়ান রিজিয়নে কান্ট্রিতে আমরা কম বেশি এটা সব জায়গায় দেখেছি। সুতরাং এটা ভারতের একার সমস্যা না। কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্টের এই বাবরি মসজিদ মামলার রায়টি নিয়ে ব্যাপক সমস্যাটি হচ্ছে, যেটি সমালোচনার কারণটি হচ্ছে, ভারতীয় সুপ্রিম কোর্ট এই অঞ্চলে কিন্তু ধর্মনিরপেক্ষতার একটি বিকন লাইট হয়ে দাঁড়িয়েছিল, এবং মানবাধিকার, ফান্ডামেন্টাল রাইটস এবং সমতার অধিকারের ব্যাপারে ভারতীয় সুপ্রিম কোর্টের অবস্থান এবং বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের মতো জুরিসপ্রুডেন্স, ভারতীয় সুপ্রিম কোর্টের কন্ট্রিবিউশন, এটার জন্য ভারতীয় সুপ্রিম কোর্ট একটু অন্যান্য আদালতগুলোর চেয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের স্ট্যাটাস এবং এস্টিম এই উপমহাদেশ এবং বিশ্বে একটু বেশি, এবং এই কারণে বেশি ছিল। হ্যাঁ, সবসময় এই কারণেই সম্ভবত যে বাবরি মসজিদ মামলার রায়টি হওয়ার কারণে, রায়ের পরে ভারতীয় সুপ্রিম কোর্টের এই রায়টি যারা একাডেমিক সার্কেলে আমরা আছি, সেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রায় সবগুলোরই দেখেছি যে তাদের হতাশার মাত্রাটাও বেশি। কারণ হচ্ছে যার কাছে প্রত্যাশার চাপটা বেশি থাকে, তার কাছ থেকে প্রত্যাশা ভঙ্গ হলে সেটার হতাশার চাপটাও বেশি থাকে। আদারওয়াইজ ধর্মনিরপেক্ষতার উপর একটা বড়সড় প্রভাব এই রায় তো ফেলবেই, কিন্তু আমার মনে হয় যে ধর্মনিরপেক্ষতার উপর যে আছর, যে ঋণাত্মক প্রবণতার যে আছর, সেটা কিন্তু সেই 1996 এর সময়ে, সেই আমি আর জুবাইর আমাদের যে 7টা হিন্দুত্ববাদী মামলার রায়, সেখানেই কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্ট অনেকটা ধর্মনিরপেক্ষতাটাকে ত্যাগ করে একটি মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠের ধর্মের প্রতি পক্ষপাত এবং এটিকে গ্রহণ করার প্রবণতাটা কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্ট এন্ডোর্স করেছে। সুতরাং ওই সেন্সে যদি দেখি 2020 সালের রায়টা খুব বেশি অপ্রত্যাশিত নয়, অন্তত ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি। হ্যাঁ, কিন্তু আমাদের অপ্রত্যাশা এবং হতাশার জায়গাটা সম্ভবত ওই জায়গায় যে সব এত কিছু সত্ত্বেও রাজনীতির দূষণ এবং ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতির উত্থানের ভেতরেও ভারতীয় সুপ্রিম কোর্ট সোফার একটা জায়গা থেকে, ভারতীয় সুপ্রিম কোর্ট একটা শ্রদ্ধা এবং সম্মানের জায়গা অবস্থান কিন্তু নিয়েছিল বিশ্বের বুকে এবং সাধারণভাবে মানুষের বুকে। যাই হোক, আমরা এই পর্যায়ে জুবাইরকে আমি তোমাকে ধন্যবাদ জানাবো, খুব সুন্দর করে, বিশেষ করে শেষের অংশটা তুমি তো ফ্যাক্ট দারুণভাবেই দিয়েছো,
ইস্যুগুলো করেছো, আমি মাঝখানে ইন্টারাপ্ট করে 4টা ইস্যু একসাথে সাম আপ করে দিলাম, কারণ আমি দেখছিলাম যে সময় আমাদের চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু পঞ্চম ইস্যুটা এবং তুমি সর্বশেষ ধর্মনিরপেক্ষতার উপর এটার প্রভাব এবং কেন ভারতীয় সুপ্রিম কোর্ট এই ধরনের একটা অবস্থানে হঠাৎ করে চলে গেল বলে মনে হচ্ছে, সেটার একটা ইনস্টিটিউশনাল সাইকোলজি তুমি আমাদেরকে উপস্থাপন করেছো। আমি সম্মানিত দর্শক শ্রোতা এবং ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ জানাবো যে আমাকে এবং জুবাইরের জন্য শুভকামনা করার জন্য অনুরোধ জানাবো, আমরা যেন লেখাটা ছাপাতে পারি। আমরা জানি না এখনো সেটি ছাপানো হবে কিনা, রিভিউ প্রসেসে আছে। আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই রিভিউ ফিডব্যাক পাবো। ইনশাআল্লাহ লেখাটা প্রকাশ হলে আমরা সবার সাথে লেখাটা শেয়ার করব এবং সেখানে আরো ডিটেইলস, কারণ সময়ের স্বল্পতার জন্য আমরা আসলে প্রত্যেক ইস্যুর উপর আরো অসংখ্য ফ্যাক্ট এবং কাউন্টার ফ্যাক্ট এবং আর্গুমেন্ট যেখানে আমরা আমাদের ব্যাপারে দিয়েছি সেগুলো দিতে পারিনি। সুতরাং আমরা আশা করছি আর্টিকেলটা 30 পাতার। ধন্যবাদ জুবাইর। আমার মনে হয় যে আমাদের যে উদ্দেশ্য যদি থাকে সাধারণ ভাষায়, সহজ ভাষায়, সাধারণভাবে শিক্ষার্থীদেরকে গবেষণামুখী করা এবং নতুন এবং চলমান গবেষণা সম্পর্কে সবাইকে আগ্রহী করা যদি আমাদের উদ্দেশ্য হয়, আমার মনে হয় আমাদের দরকার নেই যে খুব সিরিয়াস ইন্টেলেকচুয়াল জার্গন দিয়ে এই ধরনের কনভারসেশন গুলোকে পুড়িয়ে ফেলার। এটা আমরা করিনি। আমরা আনন্দিত যে আমরা দুজন এটা অত্যন্ত সহজ সরল এবং সাদামাটা রাখতে পেরেছি। তোমাকে আবারও ধন্যবাদ জুবাইর। ইনশাআল্লাহ আমাদের দর্শক শ্রোতাদেরকে আমি এটাও জানিয়ে রাখি, জুবাইরের সাথে আমার কিন্তু এখন আরো একটা কাজ চলছে। ইনশাআল্লাহ ওটা যদি শেষ হয় আমরা হয়তো আরো একবার কোথাও সাবমিট করার পর আবার দর্শকদের সামনে ইনশাআল্লাহ আসবো। জুবাইর, তুমি ভালো থেকো, তোমার পরিবার ভালো থাকুক, তোমার স্ত্রীকে শুভেচ্ছা দিও এবং মা বাবাকে শুভেচ্ছা দিও এবং ইনশাআল্লাহ দেখা হবে। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।